এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা বেগম। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম কামাল বেগম, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রাফি আর তানিয়া। রাফি ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া ১১ বছর বয়সী, স্কুলে যায়। আমার গলার সোনার চেইনটা ভেঙে গিয়েছিল, ছেলে আমাকে নিয়ে স্বর্ণকারের দোকানে গেল মেরামতের জন্য। স্বর্ণকার চেইনটা দেখে বলল, ম্যাডাম, এটা খুবই পুরানো, নতুন একটা কিনে নিন। ছেলে নানা ডিজাইনের চেইন দেখাতে লাগল আমাকে। একটা জোড়া রিংয়ের সামনে দাঁড়িয়ে স্বর্ণকার বলল, সাহেব, বউয়ের জন্য ম্যাচিং রিং নিবেন। ছেলে এক জোড়া রিং কিনল। দোকান থেকে বেরিয়ে আমি জিজ্ঞেস করলাম, দুটো রিং কেন? পার্কের বেঞ্চে বসে সে একটা রিং আমার হাতে দিয়ে বলল, মা, এই রিংটা তোমার জন্য। আর এটা আমার রিংটা আমার আঙুলে পরিয়ে দিতে দিতে সে বলল, এই রিং যেমন গোল, তেমনি আমাদের ভালোবাসাও অসীম। মা, আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও। রিংটার উজ্জ্বল ঝিলিক আমার চোখে পড়ছিল। সে আমার হাত চেপে ধরে বলতে লাগল, মা, আমরা দূরে চলে যাই, যেখানে কেউ আমাদের পরিচয় জানবে না। তুমি আমার বউ হয়ে থাকবে। আমার হৃদয় জোরে জোরে ধুকপুক করছিল। সন্ধ্যার আলোতে রিংটা চকচক করছিল। সে বলল, মা, উত্তর দাও, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি হঠাৎ করে বুঝতে পারলাম যে রাফি আসলে কি বলতে চাইছে। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি কি জানো এই রিংটার মধ্যে কি আছে? আমি অবাক হয়ে বললাম, কি আছে? রাফি রিংটার ভিতর থেকে একটা ছোট্ট কাগজ বের করল। সেখানে লেখা ছিল একটা ঠিকানা। মা, এই ঠিকানায় আমাদের যেতে হবে। বাবা আমাকে বলেছেন তুমি যদি কখনো বিপদে পড়ো তাহলে এই ঠিকানায় যেতে। আমি আরও অবাক হয়ে গেলাম। কী রকম বিপদ? রাফি গম্ভীর হয়ে বলল, মা, বাবা গত সপ্তাহে যে ব্যবসায়িক ট্রিপে গিয়েছিলেন সেটা আসলে কোনো সাধারণ ট্রিপ ছিল না। তিনি একটা গোপন মিশনে গিয়েছিলেন। আর এখন তার সাথে কোনো যোগাযোগ নেই। আমার পা যেন মাটিতে গেড়ে গেল। তুমি কি বলছো রাফি? রাফি আমার হাত ধরে বলল, মা, বাবা আসলে একজন গোয়েন্দা। তিনি সরকারি একটা গোপন বিভাগে কাজ করেন। আর এখন তাকে কেউ অপহরণ করেছে। এই কথা শুনে আমার মাথা ঘুরতে শুরু করল। আমি বেঞ্চে বসে পড়লাম। রাফি পানির বোতল এনে আমাকে দিল। মা, তুমি ঠিক আছো তো? আমি কোনমতে বললাম, রাফি, তুমি নিশ্চিত তো? রাফি মাথা নেড়ে বলল, হ্যাঁ মা। বাবা আমাকে সব বলেছেন। তিনি জানতেন যে একদিন এরকম হতে পারে। পরের দিন সকালে আমরা সেই ঠিকানায় গেলাম। সেটা ছিল শহরের একেবারে প্রান্তে একটা পুরানো বাড়ি। বাড়িটা দেখতে খুবই সাধারণ, কিন্তু ভিতরে ঢুকে আমি অবাক হয়ে গেলাম। পুরো বাড়িটা ছিল একটা আধুনিক অফিস। কম্পিউটার, মনিটর আর নানা রকমের যন্ত্রপাতি। একজন ভদ্রলোক আমাদের স্বাগত জানালেন। তিনি বললেন, আপনি নিশ্চয়ই মীরা বেগম। আমি রহিম সাহেব, কামাল সাহেবের সিনিয়র কলিগ। আমি জিজ্ঞেস করলাম, আমার স্বামী কোথায়? রহিম সাহেব গম্ভীর হয়ে বললেন, তিনি একটা খুবই বিপজ্জনক মিশনে গিয়েছিলেন। আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ গোপন তথ্য চুরি হয়ে গেছে। কামাল সাহেব সেটা উদ্ধার করতে গিয়েছিলেন। রাফি জিজ্ঞেস করল, কি ধরনের তথ্য? রহিম সাহেব বললেন, আমাদের দেশের সব পারমাণবিক চুল্লির নিরাপত্তা কোড। যদি এই তথ্য ভুল হাতে পড়ে তাহলে খুবই বিপজ্জনক হতে পারে। আমি ভয় পেয়ে বললাম, তাহলে এখন কি করতে হবে? রহিম সাহেব বললেন, আমাদের বিশ্বাস কামাল সাহেব এখনও জীবিত আছেন। কিন্তু তাকে উদ্ধার করতে আমাদের সাহায্য লাগবে। তিনি আমাদের একটা ম্যাপ দেখালেন। এই জায়গায় একটা পরিত্যক্ত কারখানা আছে। আমাদের মনে হয় কামাল সাহেবকে সেখানে রাখা হয়েছে। কিন্তু সেখানে ঢুকতে হলে আমাদের খুবই সাবধান থাকতে হবে। রাফি উৎসাহ নিয়ে বলল, আমরা কি করতে পারি? রহিম সাহেব বললেন, তোমার মাই পারবেন আমাদের সাহায্য করতে। কারণ ওই কারখানার মালিক মীরা বেগমকে চেনেন। আমি অবাক হয়ে বললাম, আমাকে চেনেন মানে? রহিম সাহেব বললেন, আপনার পূর্বের চাকরির সূত্রে। আপনি যে কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানির সাথে ওই কারখানার ব্যবসায়িক সম্পর্ক ছিল। তাই আপনি সেখানে গেলে সন্দেহ হবে না। পরের দিন আমি আর রাফি সেই কারখানায় গেলাম। কারখানার গেটে একজন নিরাপত্তারক্ষী ছিল। আমি তাকে বললাম, আমি মীরা বেগম। মালিক সাহেবের সাথে দেখা করতে এসেছি। নিরাপত্তারক্ষী আমাদের ভিতরে যেতে দিল। কারখানার ভিতরে ঢুকে আমি দেখলাম যে সেখানে কোনো কাজকর্ম হচ্ছে না। সব মেশিন বন্ধ। আমরা ধীরে ধীরে ভিতরের দিকে এগিয়ে চললাম। হঠাৎ করে আমরা একটা কক্ষের সামনে এসে দাঁড়ালাম যেখান থেকে কথাবার্তার আওয়াজ আসছিল। আমি কান পেতে শুনলাম। একজন বলছিল, কামাল সাহেব, আপনি যদি কোডটা না দেন তাহলে আপনার পরিবারের ক্ষতি হবে। আমার হৃদয় থেমে গেল। এটা নিশ্চয়ই আমার স্বামীর কণ্ঠস্বর। তিনি বললেন, আমি কখনো দেশের সাথে বিশ্বাসঘাতকতা করব না।
রাফি আমার কানে ফিসফিস করে বলল, মা, আমাদের পুলিশকে খবর দিতে হবে। কিন্তু আমি বললাম, না রাফি, এতক্ষণ অপেক্ষা করার পর পুলিশ আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে। আমাদের নিজেদেরই কিছু করতে হবে। আমি চারদিকে তাকিয়ে দেখলাম। কারখানার এক কোণে একটা ফায়ার অ্যালার্ম ছিল। আমি রাফিকে ইশারায় দেখিয়ে দিলাম। রাফি বুঝে গেল। সে চুপি চুপি গিয়ে অ্যালার্মটা চাপল। সাথে সাথে কান ফাটানো আওয়াজ শুরু হল। এই অ্যালার্মের আওয়াজে সবাই ছুটাছুটি শুরু করল। অপরাধীরা বুঝতে পারল না কি হচ্ছে। এই সুযোগে আমি আর রাফি সেই কক্ষের দিকে দৌড়ে গেলাম। দরজাটা খোলা ছিল। ভিতরে ঢুকে দেখি আমার স্বামী চেয়ারে বাঁধা অবস্থায় আছেন। আমি তাড়াতাড়ি তার বাঁধন খুলে দিলাম। তিনি আমাকে দেখে অবাক হয়ে বললেন, মীরা, তুমি এখানে কি করছো? আমি বললাম, পরে সব বলবো। এখন চলো এখান থেকে। আমরা তিনজন দৌড়ে কারখানার বাইরে চলে এলাম। ইতিমধ্যে ফায়ার ব্রিগেড আর পুলিশ এসে গেছে। আমার স্বামী পুলিশের কাছে সব খুলে বললেন। পুলিশ অপরাধীদের ধরে ফেলল। পরে বাড়িতে ফিরে আমার স্বামী আমার কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, মীরা, আমি তোমাকে কিছু বলিনি কারণ তোমাকে বিপদে ফেলতে চাইনি। আমি বললাম, কামাল, পরিবার মানে হলো একসাথে বিপদ মোকাবেলা করা। আমরা সবাই মিলে যে কোনো সমস্যার সমাধান করতে পারি। রাফি হেসে বলল, বাবা, আপনি তো আসল জেমস বন্ড। আমার স্বামী হেসে বললেন, না রে, আমি শুধু দেশের জন্য কাজ করি। তানিয়া স্কুল থেকে ফিরে এসে সব শুনে বলল, বাবা, আপনি তো হিরো। সেদিন রাতে আমরা সবাই মিলে বসে এই পুরো ঘটনার কথা আলোচনা করলাম। আমার স্বামী বললেন, আমি আর এই কাজ করব না। আমি বুঝেছি যে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তার হাত ধরে বললাম, তুমি যা মনে করো ভালো তাই করো। আমরা সবাই তোমার সাথে আছি। পরের সপ্তাহে সরকার আমার স্বামীকে একটা সম্মানসূচক পুরস্কার দিল তার সাহসিকতার জন্য। আর আমাকেও একটা বিশেষ সম্মাননা দেওয়া হলো কারণ আমি বিপদের সময় ধৈর্য রেখে স্বামীকে উদ্ধার করতে সাহায্য করেছি। রাফি এখনও মাঝে মাঝে সেই রিংটা নিয়ে খেলে। সে বলে, মা, এই রিং আমাদের পরিবারকে আরও কাছে এনে দিয়েছে। আমি হেসে বলি, হ্যাঁ রে, সত্যিই তো। কিন্তু এই গল্পের আসল রহস্য এখনও বাকি ছিল। 1 মাস পর আমরা জানতে পারলাম যে সেই স্বর্ণকারও ছিল গোয়েন্দাদের একজন। সে জানত যে আমাদের পরিবার বিপদে আছে। তাই সে ইচ্ছা করেই রাফিকে সেই বিশেষ রিং দিয়েছিল। আমি স্বর্ণকারের দোকানে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি সব জানতেন? তিনি হেসে বললেন, ম্যাডাম, আমাদের কাজই হল দেশের মানুষকে রক্ষা করা। আপনার স্বামী একজন দেশপ্রেমিক। আর আপনিও কম যান না। সেদিন থেকে আমাদের পরিবারে একটা নতুন বন্ধন তৈরি হল। আমরা বুঝলাম যে জীবনে যত বড় বিপদই আসুক, একসাথে থাকলে সব মোকাবেলা করা যায়। রাফি এখন পুলিশের চাকরির প্রস্তুতি নিচ্ছে। সে বলে, মা, আমিও বাবার মতো দেশের সেবা করতে চাই। তানিয়া বলে, আমিও বড় হয়ে গোয়েন্দা হব। আমি হেসে বলি, আগে তোমাদের লেখাপড়া শেষ করো। আমার স্বামী এখন একটা সাধারণ অফিসে চাকরি করেন। কিন্তু মাঝে মাঝে সরকার তার পরামর্শ নেয়। তিনি বাড়িতে থেকেই সেই কাজ করেন। এই পুরো ঘটনার পর আমি বুঝেছি যে জীবন কতটা অনিশ্চিত। কিন্তু পরিবার থাকলে যে কোনো অনিশ্চয়তা মোকাবেলা করা যায়। আর সেই সোনার রিং এখনও আমার হাতে আছে। সেটা দেখলেই আমার মনে পড়ে সেই রোমাঞ্চকর দিনগুলোর কথা। রাফি মাঝে মাঝে বলে, মা, আমরা তো একটা পুরো ফিল্মের মতো অ্যাডভেঞ্চার করেছিলাম। আমি বলি, হ্যাঁ রে, কিন্তু এখন আমাদের শান্তিপূর্ণ জীবনই ভালো লাগে। তানিয়া স্কুলে গিয়ে সবাইকে বলে যে তার বাবা একজন সিক্রেট এজেন্ট ছিলেন। তার বন্ধুরা বিশ্বাস করে না। তানিয়া বলে, তোমরা বিশ্বাস না করলেও সত্যি। কিছুদিন আগে আমরা সবাই মিলে সেই পার্কে গিয়েছিলাম যেখানে রাফি আমাকে রিং দিয়েছিল। সেই বেঞ্চে বসে আমরা সেই দিনের কথা মনে করলাম। আমার স্বামী বললেন, মীরা, তুমি সেদিন খুবই সাহসী ছিলে। আমি বললাম, পরিবারের জন্য সবাই সাহসী হয়ে যায়। এখন আমাদের জীবন অনেক শান্তিপূর্ণ। কিন্তু সেই অ্যাডভেঞ্চারের স্মৃতি আমাদের আরও কাছে এনে দিয়েছে। আমরা জানি যে জীবনে যে কোনো চ্যালেঞ্জ আসুক, আমরা একসাথে সেটা মোকাবেলা করতে পারব। রাফি এখন আরও বেশি দায়িত্বশীল হয়েছে। সে বলে, মা, আমি এখন পরিবারের নিরাপত্তার দায়িত্ব নিয়েছি। আমি হেসে বলি, তুমি তো এখনও ছেলে। এত দায়িত্ব নিজ না। তানিয়া এখন আরও বেশি কৌতূহলী হয়েছে। সে সবসময় রহস্যময় গল্প পড়ে। সে বলে, আমি বড় হয়ে ডিটেকটিভ হব। আমার স্বামী বলেন, যা হতে চাও হও, কিন্তু নিরাপদ থেকো। এই গল্পের শেষে আমি বলতে চাই যে জীবনে অনেক রহস্য থাকে। কিন্তু সবচেয়ে বড় সত্য হল পারিবারিক ভালোবাসা। সেই ভালোবাসাই আমাদের সব বিপদ থেকে রক্ষা করে। আর সেই সোনার রিং, সেটা এখনও আমার হাতে আছে। রাফিও একটা পরে। আমরা বলি এটা আমাদের পরিবারের একতার প্রতীক। এই রিং আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একে অপরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 2 মাস পর একদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। রাফি স্কুলে গেছে, তানিয়াও গেছে। কামাল অফিসে। হঠাৎ দরজায় কলিং বেল বাজল। আমি দরজা খুলে দেখি একজন অচেনা মহিলা দাঁড়িয়ে আছেন।
তিনি বললেন, আপনি কি মীরা বেগম? আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, আমার নাম সালমা খান। আমি আপনার সাথে খুবই জরুরি কথা বলতে এসেছি। আমি তাকে ভিতরে আসতে বললাম। তিনি বসে বললেন, মীরা বেগম, আপনার স্বামী যে মিশনে গিয়েছিলেন সেই মিশনের একটা অংশ এখনও বাকি আছে। আমার বুকের ভিতর ধড়ফড় শুরু হল। আমি বললাম, কী রকম বাকি? সালমা খান বললেন, যারা আপনার স্বামীকে অপহরণ করেছিল তাদের মূল নেতা এখনও ধরা পড়েনি, আর সে এখন প্রতিশোধ নিতে চায়। আমি ভয় পেয়ে বললাম, তাহলে আমাদের এখন কি করতে হবে? সালমা খান বললেন, আপনাদের পরিবারকে কয়েকদিনের জন্য নিরাপদ জায়গা রাখতে হবে, আর কামাল সাহেবকেও বিশেষ নিরাপত্তার মধ্যে রাখতে হবে। ঠিক সেই সময় আমার ফোনে কামালের কল এলো। আমি ফোন ধরলাম। কামাল বলল, মীরা, তুমি আর বাচ্চারা তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাও। আমার অফিসে কিছু অস্বাভাবিক ঘটনা হচ্ছে। আমি বললাম, কী রকম? কামাল বলল, আমাদের অফিসে কয়েকজন সন্দেহজনক লোক ঘোরাঘুরি করছে। মনে হয় তারা আমাকে খুঁজছে। সালমা খান আমার হাত থেকে ফোনটা নিয়ে কামালের সাথে কথা বললেন। তিনি বললেন, কামাল সাহেব, আপনি এখনই অফিস থেকে বের হয়ে আসুন। আমাদের একটা নিরাপদ জায়গায় মিলিত হতে হবে। আমি তাড়াতাড়ি কিছু জরুরি জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হলাম। সালমা খান একটা গাড়িতে করে আমাকে নিয়ে গেলেন একটা নিরাপদ জায়গায়। সেখানে পৌঁছে দেখি রহিম সাহেবও আছেন। তিনি বললেন, মীরা বেগম, পরিস্থিতি একটু জটিল হয়ে গেছে, কিন্তু চিন্তা করবেন না, আমরা সব ঠিক করে দেব। কিছুক্ষণ পর কামাল এসে পৌঁছাল। সে আমাকে জড়িয়ে ধরে বলল, মীরা, আমি খুবই চিন্তিত ছিলাম তোমাদের নিয়ে। আমি বললাম, কামাল, বাচ্চারা কোথায়? কামাল বলল, রহিম সাহেব তাদের স্কুল থেকে নিয়ে এসেছেন। তারা এখন নিরাপদ জায়গায় আছে। রহিম সাহেব আমাদের বললেন, আপনাদের পরিবারকে আমাদের একটা গোপন ঘাঁটিতে নিয়ে যেতে হবে। সেখানে আপনারা কয়েক সপ্তাহ থাকবেন, যতক্ষণ না আমরা সব অপরাধীকে ধরে ফেলি। সেই গোপন ঘাঁটিটা ছিল পাহাড়ের উপর একটা সুন্দর বাংলো। সেখানে পৌঁছে রাফি আর তানিয়াকে দেখে আমি খুশি হয়ে গেলাম। রাফি বলল, মা, এটা তো অ্যাডভেঞ্চার ক্যাম্পের মতো। তানিয়া বলল, বাবা, আমরা কতদিন এখানে থাকব? কামাল বলল, বেশি দিন না, শুধু যতক্ষণ না সব ঠিক হয়ে যায়। আমি বললাম, কিন্তু